এইসব বলে ভোট চাইতে তাদেরই হয় যাদের রাজনীতি কম থাকে। এখনো যদি সিপিএম আমলের ঘাড়ে চড়তে হয়, তৃণমূল 13 বছর কি করলো? 13 বছর পরে বাড়ি খসে পড়ছে, ববি হাকিম সিপিএম দেখাচ্ছেন। ফাঁকা প্ল্যাটটা আসলে কি? ফ্রাস্ট্রেশন জীবনে বাড়ছে, ফলত তখন এই ধরনের ধর্ষকাম ট্রোল করে রুচির প্রশ্নটা একেবারে ভোগে চলে গেছে। একটা লোক যদি নিজে সিদ্ধান্ত নিয়ে ভগবান থেকে হনুমান হয়ে যায়, তা আমি কি করবো তাতে? এই ভয়ানক অরাজকতার পরিবেশ থেকে মুক্ত হতে গেলে এদের দুজনকে পরাস্ত করতে হবে। তিনটে টার্ম তৃণমূল জিতছে, কিন্তু অদ্ভুত মন্ত্র বলে কোনোবারই জেতা এমপি রিপিট হয় না। মানে হয় এমপিরা তৃণমূলের সাথে কাজ করতে পারেন না, নিজের দলের সাথে খাও 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 বলে প্রেসমিট করতে হয়, অথবা তৃণমূলের কর্মীদের নিজেদের বাছা এমপিদের হজম হয় না। হোয়াট এভার বি দ্য কেস, আইদার ওয়ে যাদবপুরের মানুষ এমপির থেকে যে পরিষেবা পাওয়ার কথা তা পান না। ফলত এইবারে সক্রিয় এমপি, স্টেবল এমপি যাদবপুর এবার অন্য কথা বলবে, সেই মতো করে যাদবপুর প্রস্তুত হচ্ছে। আমি আমাকে ভোট দিতে বলছি না। দেখো, আমার বাড়ি, জন্ম, বড় হওয়া, পড়াশোনা যাদবপুর ইউনিভার্সিটি, জন্ম বড় হওয়া সব এই উদ্বাস্তু কলোনি এলাকায়। যাদবপুর আমার হাতের তালুর মতো চেনা। কিন্তু ঘরের ছেলে ঘরের মেয়ে এইসব বলে ভোট চাইতে তাদেরই হয় যাদের রাজনীতি কম থাকে। ফলত আমি ওই পথে হাঁটবো না। আমার পরিষ্কার কথা, হ্যাঁ ঠিক, আমি যদি ভোটে জিতি, বাড়ির কাছে এমপি, কনস্টিটুয়েন্সির মধ্যে এমপি, মানুষের পরিষেবার ক্ষেত্রে খানিকটা সাহায্য বাড়তি করতে পারবো। কিন্তু আমি পরিষ্কার যে কথা বলে মানুষের কাছে সমর্থন চাইছি, তা হলো রাজনীতিবিদের যে কাজ, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সমস্যা সমাধান করা। রাজনীতিবিদের কাজ রুটি রুজির সমস্যা, রুটি কাপড়া মাকান কা মুদ্দা সমাধান করা। স্কোয়ার ফুটে, ইঞ্চিতে পয়সা মেপে, ফুটেও না ইঞ্চিতে পয়সা মেপে বেআইনি বাড়ি বানাতে লেগে গেছেন। আরেক দল রাজনীতিবিদ গরুর দুধে সোনা খুঁজতে লেগে গেছে। তোলাবাজ, দাঙ্গাবাজ, এদের বাইরে গিয়ে মানুষকে কাজের এমপি, কাজের জনপ্রতিনিধি খুঁজে বার করতে হবে। আমি আমার কথা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। দুজন এখনো পর্যন্ত ডিক্লেয়ার্ড হয়েছেন, আরও কেউ কেউ দাঁড়াতে পারে, আমার নির্দল প্রার্থী কেউ দাঁড়াতে পারেন। সমস্ত বিরোধী প্রার্থী, তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল, সম্মান রইল, ভালোবাসা রইল। তারা তাদের কাজটা করুন, আমি আমার কাজটা করি। সবাই মিলে খেয়াল রাখতে হবে, যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র, গোটা দেশের রাজনীতিতে যাদবপুরের গুরুত্ব আলাদা। সেই কেন্দ্রের মানুষ যাতে ভোট দিতে পারে, নিজের মতামত প্রকাশ করতে পারেন। ভোটের দিন যত এগিয়ে আসবে, হুমকি ধমকি, ভোটের দিনের গোলমাল, কাউন্টিংয়ের গোলমাল, এইসবের সম্ভাবনা এবারে অনেক কম। ডেমোক্রেসির নির্দিষ্ট লিমিটেশন আছে। আমার গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক ততক্ষণই যতক্ষণ না সেটা অন্য মানুষের অসুবিধার কারণ হচ্ছে। আমরা প্রত্যেকে দায়িত্বশীল নাগরিক, আমাদের এগুলো বুঝে পথ চলা উচিত। বিশেষত আমরা যারা পাবলিক লাইফ লিড করি, যারা কেবল ভোটে দাঁড়ানো বলে নয়, যারা মানুষকে নিয়ে কাজ করি, তাদের প্রতিটি ছোটোখাটো বিষয়েও খেয়াল রাখা উচিত যে কোথাও কোনো এমন বার্তা না চলে যায় যাতে কেউ কষ্ট পান, কেউ দুঃখ পান। ফলত অ্যাট দ্য সেম টাইম এইটা যেমন খেয়াল রাখা উচিত, আবার উল্টোটা হচ্ছে ধর্মীয় ভাবাবেগ বলে যা খুশি তাই করে গেলাম। ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে আমি ধর্মীয় ভাবাবেগকে প্রোটেক্ট করার নামে দাঙ্গা করে দিলাম, খুনজখম করে দিলাম, মেরে ফেললাম মানুষকে, সিনেমা বন্ধ করে দিলাম, সাংবাদিকদের মেরে ফেললাম, জেলে পুরে দিলাম। এইটা আরেকটা এক্সট্রিম। আমাদের তো এগুলো খুব ইস্যু ছিল না রাজনীতিতে। এই ধর্ম, মন্দির, মসজিদ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো ইস্যু হয়ে গেল যখন, তখন দেখা গেল পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম, চাকরি, বেকারত্ব, স্কুল, কলেজ, হাসপাতাল, এগুলো পিছনে চলে গেল। নওশাদের সাথে কথা বলবেন ব্যক্তিগতভাবে? প্রয়োজন হলে বলবো। উনি ব্যস্ত আছেন, উনি ছোটাছুটি করছেন, ওনাদের দলের অনেকের সাথেই যোগাযোগ আছে। নওশাদের সাথেও আমার ব্যক্তিগত সুসম্পর্ক, আমি ওনাকে অ্যাডমায়ার করি, লড়াকু নেতা এবং অত্যন্ত পলিটিক্যাল কথা বলেন। রাজনীতির দুনিয়ায় যখন কি বিজেপি কি তৃণমূলের নেতারা বাজে বকায়
বাজে বকাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন, তখন নওশাদ রাজনৈতিক কথাবার্তা বলেন। তো ফলত তার পরামর্শ চাইবো, তার সমর্থন চাইবো। বামেদের মধ্যে একটা দ্বন্দ্বের কথা উঠে আসছিল, মানে আপনি যতই না বলুন মুখে, যে বলা হচ্ছিল সুজন চক্রবর্তী এই আসনে প্রার্থী হচ্ছেন, অথবা যদি কোনো তারকামুখ নেওয়া হয় শ্রীলেখা মিত্রের নামও সোশ্যাল দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছিল। সবাইকে এড়িয়ে সৃজন ভট্টাচার্যকেই কেন দল বেছে নিল? আপনি কি জানতেন যে কিছু হবে? আমাদের পার্টিতে এইসব হয় না, তার জন্য নির্দিষ্ট স্ট্রাকচার্ড কমিটি আছে, তারা মিলে একটা সিদ্ধান্ত নেন এবং যেই প্রার্থী হোক সেই প্রার্থীও সেই মতো চলে, পার্টির মতো চলে। প্রার্থী ইজ নট অ্যাবভ দি পার্টি। ফলত কে প্রার্থী হবে তাই নিয়ে আমাদের বাড়তি লাফাঝাপির ব্যাপার থাকে না। প্রার্থী পদটাকে আমরা আগামী 5 বছর ইট বালি সিমেন্টের থেকে কামানোর উৎস হিসেবে দেখি না। প্রার্থী পদটাকে আমরা ফটো তোলার মানে উপলক্ষ হিসেবে দেখি না। এই ফটো তোলা মানে কি মিমির দিকে ইঙ্গিত করলেন? আমি কারোর দিকে ইঙ্গিত করিনি। যাদবপুরের নাগরিক হিসেবে, যাদবপুরের ভোটার হিসেবে এটা একটু আশ্চর্য লেগেছে যে যাদবপুরের মতো ঐতিহ্যবাহী সিট তার এমপি টার্ম কমপ্লিট না করে ইস্তফা দিয়ে দিলেন। কি হচ্ছে? মানুষ পরিষেবা না পেতে পেতে কোথায় যাচ্ছে? যাই হোক, উনি ওনার আর ওদের দলের পাঠা, ওরা লেজে কাটবে মুড়ে কাটবে, ওদের ব্যাপার, আমার কিছু বলার নেই। মিমি দেবী ভালো থাকুন, সায়নী ভালো থাকুন, ওনারা ওনাদের কাজ করুন। আমার তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই, আমার এখানে খুব কিছু অন্য কথা বলার নেই। বাম আমলে সব ঠিক কেন থাকবে? একটা পার্টি যদি সরকারে আসে এবং একটু বেশি দিন সরকারে থেকে যায়, তার আশেপাশে বেশ কিছু লোক জুটে যায়, তারা তাদের নির্দিষ্ট স্বার্থপার্থ নিয়ে ঢুকে যায়। তার মধ্যে 4টে বাজে লোক থাকে। 13 বছর সরকার চলছিল বাবা তৃণমূলের। এখনো যদি সিপিএম আমলের ঘাড়ে চড়তে হয়, তাহলে তৃণমূল 13 বছর কি করলো? ববি হাকিম এখন 13 বছর পরে বাড়ি খসে পড়ছে, ববি হাকিম সিপিএম দেখাচ্ছেন। আরে ববি হাকিমকেও সিপিএম আমলে কেউ স্যান্ডো গেঞ্জি করে ঘুষ খেতে দেখেনি, তৃণমূল আমলে দেখেছে। শাহজাহানরা তৃণমূল আমলে, শিবু উত্তম শাহজাহান সব হয়েছে তৃণমূল আমলে। তৃণমূল নেতা সিপিএম আমলে কেউ কোনোদিন সিপিএম নেতাকে পুলিশকে বোম মারুন প্রকাশ্যে বলতে শোনেনি। সিপিএম এর মুখ্যমন্ত্রীরা কোনোদিন যারা দাবি দাওয়া নিয়ে আসছে তাদেরকে ঘেউ ঘেউ করবেন না বলেননি। ফলত সিপিএম আর তৃণমূল মানে কাশ্মীরের রুল আর জুলপিচ্চু। আপনার প্রতিপক্ষকে, মূল প্রতিপক্ষকে সায়নী ঘোষ না অনির্বাণ গঙ্গোপাধ্যায়? আমার মূল প্রতিপক্ষ, আমি শুনেছি এই বছর হিট ওয়েভ আসতে চলেছে। তোমরা সংবাদকর্মী, তোমাদেরও বলছি জল খেয়েও বেশি করে। আমার মূল প্রতিপক্ষ পুলিশ প্রশাসনে যারা থাকবেন, অন্যান্য রাজনৈতিক দলে যারা আছেন, আমার পার্টিতে যারা আছেন, প্রার্থী যে কজন আছেন, তোমরা যারা সংবাদকর্মী আছো, যে মানুষ ভোটকর্মী যারা আছে, প্রত্যেককে গরমের মধ্যে কাজ করতে হবে। ব্যক্তি অমুক, ব্যক্তি তমুক, আমার কোনো প্রশ্নই নেই। রুজি রুটির লড়াইয়ের উল্টো দিকে যারা আছেন তাদের বিরুদ্ধে আমি লড়ছি। এখানে কোনো প্রধান অপ্রধান 1, 2, 3, 4 এসবের ব্যাপার নেই। এই যা লড়াই, এটার ন্যাচারালি এটা যখন উৎসাহিত হচ্ছিল অভিজিৎ গাঙ্গুলির এক একটা রায়তে, মানুষের মনে ওনার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হতো। বিপুল সংখ্যক চাকরি প্রার্থী ধর্মতলায় বা ওখানে বিকাশ ভবনের সামনে দিনের পর দিন রোদ ঝড় জল বৃষ্টিতে বসে আছেন, সুরাহা হচ্ছে না, সুবিচার পাচ্ছেন না, আশায় বুক বাঁধছিলেন। তা একটা লোক যদি নিজে সিদ্ধান্ত নিয়ে ভগবান থেকে হনুমান হয়ে যায়, তা আমি কি করবো? ওনার ক্রেডিবিলিটি কীভাবে উল্কার গতিতে লস্ট হলো ওনার ধারণা নেই। এখন এইসব হৈহট্টগোলের মধ্যে আছেন, 2-4টে লোক নিয়ে ঘুরছেন, এখন বুঝতে পারবেন। আরও কটা দিন যাক, লোকে যখন তাকিয়ে হাসবে, কমিক রিলিফ হয়ে গেছেন বাংলার রাজনীতিতে। তারপরে কোথায় আমি শুনলাম এরকম, তোমাদের কোথায় একটা বলছেন যে শুভেন্দু নারদায় টাকা নিয়েছিল কিনা ইত্যাদি। তা শুভেন্দুবাবু আলুর চপ নিয়েছিলেন? অভিজিৎবাবু দেখেছিলেন? এইসব কথা আমার অনেক, মানে আমি বলছি এই ভদ্রলোক ঠিক আছে বামপন্থী হবেন না, আর আমরা আমাদের পার্টির বলে ওনাকে কোনোদিন ক্লেম করি। উনি বইমেলায় গিয়ে মার্ক্সবাদ নিয়ে বই কিনেছেন। কমিউনিস্ট ম্যানিফেস্টো বাইবেলের পরে পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ বিক্রি হওয়া বই। তার মানে যে কটা লোক পড়ছে সব পালে পালে কমিউনিস্ট পার্টির মেম্বার তা না। উনি মার্ক্সবাদ নিয়ে ওনার ইন্টারেস্ট গজিয়েছে, উনি বই পড়েছেন, আমরা সেটাকে ওয়েলকাম করেছি। বলা হয় যে ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝানোর কথা, মার্ক্সবাদ বোঝানোর কথা সিপিএম দাদাদিরা, তৃণমূল শুধু নয় বিভিন্ন শোরগোল পড়ে এই বিষয়টা নিয়ে। বিষয়টা ঠিক কী, মানে কেন বামেদের নিয়ে এরকম উৎসাহ বা আপনারা যেটা বলেন ট্রোল, এই বিষয়টা কেন হয়? ফাঁকা ফ্ল্যাটটা আসলে কী?
ফ্রাস্ট্রেশন জীবনে বাড়ছে, চাকরি বাকরি পাচ্ছে না, লেখাপড়ার অবস্থা খারাপ, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ছে, বাবার হয়তো দাদুর পেনশন আটকে গেছে, বাবার যা মাইনে তাতে করে একটা সময় পরে আর মাছ মাংস কেনা যাচ্ছে না মাসের একটা সার্টেন তারিখের পর। এই সমস্ত ফ্রাস্ট্রেশন কোথাও বের করতে হবে তো। ফলত তখন এই ধরনের ধর্ষকাম ট্রোল করে, আমি কনসিয়াসলি শব্দটা বললাম, বিশেষত বিজেপি, পারলে লাজে লাজে তৃণমূল, যে ধরনের কি বলবো, মানে যে ধরনের অত্যন্ত নিকৃষ্ট, নোংরা, মানুষের প্রতি কোনো রকম মানবিকতাহীন, আমি এইসব যৌন উস্কানিমূলক এইসব তো বটেই, আমি সামগ্রিকভাবে অমানবিক যে ধরনের কমেন্টস আমি কনস্ট্যান্টলি দেখতে থাকি, মিম, কার্টুন, বিভিন্ন ধরনের অ্যানেকডোটস, তাতে করে এটা বোঝা যায় যে রুচির প্রশ্নটা একেবারে ভোগে চলে গেছে। কেউ আমার রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে, কিন্তু তার মানেই তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা, মানে ভার্বালি অ্যাসল্ট করা, বা তার ধর্ম, তার জাত, তার অন্য কিছু, তার আইডেন্টিটির প্রশ্নকে কেন্দ্র করে একটা যা খুশি তাই করা, এই সমস্ত জায়গা থেকে এই আমি জানি না আইটি সেল 2 টাকা পায়, ওদের যদি আর একটু মাইনে বাড়ে তাহলে হয়তো এই ফ্রাস্ট্রেশন কমবে। তৃণমূল হয়তো এই ফ্রাস্ট্রেশন আছে তৃণমূল কর্মীদের মনে, যে দেখো আমাকে কিছুই দিল না, সবই খাটের তলায় আর ফ্ল্যাটের ভিতরে ঢুকিয়ে নিল, নিজের নেতারা ঢুকিয়ে নিল। এই ফ্রাস্ট্রেশন বার করার চেষ্টা করে, আমরা ওগুলো গায়ে মাখি না। বলছে যে বলছে সে প্রমাণ দিচ্ছে যে সে আসলে কতটা নিচে নেমে গেছে। মানে আপনি কি বলতে চাইলেন যে বিজেপি সমর্থকদের একাংশ ধর্ষকাম মনোভাব করেন? যে ধরনের কমেন্টগুলো করে তাতে তো তাই মনে হয়। বিজেপি সমর্থকদের একাংশ কিনা আমি বলতে পারবো না, বিজেপি আইটি সেল টার্গেটেড মহিলাদের সম্পর্কে বাজে কথা, মুসলিমদের সম্পর্কে বাজে কথা, দলিতদের সম্পর্কে বাজে কথা, আদিবাসীদের সম্পর্কে বাজে কথা, উদ্বাস্তুদের সম্পর্কে বাজে কথা, বামপন্থীদের সম্পর্কে বাজে কথা, যা খুশি তাই তো বটেই, যে কোনো বিরুদ্ধ মত, এবং ওদের ওই মোদি প্রোটোটাইপটার মধ্যে পড়ে না এমন যে কোনো কিছু, আরএসএস এর নির্দিষ্ট প্রোটোটাইপের মধ্যে পড়ে না এমন যে কোনো কিছুর প্রতি ওরা যেভাবে, যে ভঙ্গিমায়, যে আক্রমণাত্মক ভঙ্গিমায় এবং যে ভাষা ব্যবহার করে কথা বলে, সেটা কোনো সুস্থতার পরিচায়ক নয়। আমার ধারণা ওরাও যদি বাড়ি গিয়ে আয়না দেখে, ওরাও এটা বুঝবে যে এটা ওরা ঠিক করছে।